এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আপনাদের যেই ধারাবাহিকতায় ডিফারেন্ট টাচ শুরু হয়েছিল, তারপরে একটা পজ, তারপর একটা লম্বা বিরতি প্রায় এক যুগেরও বেশি সময়ে, এবং তারপর আবার পুনরায় কামব্যাক করা এবং আমাদের শ্রোতাদের যে চাহিদা ছিল সেই চাহিদাগুলো পূরণ করবার চেষ্টা করা। এই যে চমৎকার এই জার্নিতে কখনো একজন মেজবার ছন্দপতন হয়নি, ডিফারেন্ট টাচের ছন্দপতন হয়নি? কারণ প্রথম সম্ভবত আমি না, আমার মতো কয়েকটা প্রজন্ম গিটার যখন প্রথম হাতে নিয়ে শিখবার চেষ্টা করেছে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে দিয়ে শুরু করেছি আমরা। আমার মতো এরকম অসংখ্য মানুষ আছেন, তাই তাদের কৌতূহলটা আপনাদের নিয়ে অনেক বেশি। শুরু থেকে শুরু করতে চাই। প্রথম যাত্রা খুলনায় বসে কখন হলো, কিভাবে হলো? ইনফ্যাক্ট ডিফারেন্ট টাচের আগে আরেকটা ব্যান্ড ছিল। ওকে, আমি ওই ব্যান্ডের নাম ছিল রিপল ট্র্যাক। ওটা অনেক আগেই আমি যাওয়ার আগেই ওটা হয়েছিল, মানে ফর্ম করা হয়েছিল। পরে তার কথা এখন আসলে উনি আমাদের সাথে নেই, উনি প্রয়াত হয়েছেন। সেই ব্যান্ডের অর্গানাইজার ছিল বাচ্চু মল্লিক। ওনাদের ব্যান্ড কিন্তু আগেই রিফর্ম করা হয়েছে এবং তারা অ্যাক্টিভিটিস তাদের চলছে। তো আমি পরে জয়েন করি। হ্যাঁ, তো জয়েন করার পরে কোনো একটা ইনসিডেন্টে আমি আসলে বেরিয়ে যাই। ওই বেশ ভালোই চলছিল এবং আমার শুরুটা ওখানেই, এবং আমার হাতে খড়ি সবকিছুই ওখানেই ছিল, এবং শিক্ষা বা যেটাই হোক সে বিষয়টা ওখান থেকে আমি গ্রুমিংটা আমার ওখান থেকে হয়েছে। তারপরে আমি কোনো একটা স্টোরি আছে, সেটার কারণে আমি যখন বেরিয়ে তখন আমার এক প্রচেষ্টায় পরে এই ডিফারেন্ট টাচটা হয়। এই যে স্টোরিগুলো, ছোট ছোট গল্পগুলো একটা একটা করে গাঁথনি দিয়ে ডিফারেন্ট টাচ পর্যন্ত আপনাকে নিয়ে এসছে। when you look back, when you reflect back, do you somehow regret about all those events that have happened, or you cherish them? দুটো বিষয় আছে, মিশ্র প্রতিক্রিয়া আছে আর কি। তো ওই সময়গুলো ভালো ছিল, এটাও সত্যি কথা। এবং পরে এটাও বুঝতে পারি যে সেই ব্যান্ডটা কিন্তু এখন নেই, কিন্তু আমাদের ব্যান্ডটা কিন্তু এখন সে সামনে এসছে আর কি। সেই হিসাবে বলতে পারি যে আমার ডিসিশনটা ঠিক ছিল আর কি। এই বিষয়টাই আমার খুব বেশি কোনো ব্লেম বা কিছু এরকম বিষয় নেই। অসাধারণ। মেজর ভাই, একদম শুরুতে যখন শুরু করেছিলেন, যাদের নিয়ে যাত্রা শুরু করেছেন, তারপরে দুজন পড়ালেখার জন্য দেশ ছেড়ে যান, এই গল্প আমাদের শ্রোতাদের জানা আছে, কারণ আপনাদের প্রতি আমাদের একটা কৌতূহল আছে। তারপরে তবু জানতে চাই, কে কে ছিলেন তখন? পরিবর্তনটা কিভাবে আসলো? প্রথমে ছিল আমাদের পাঁচজনই ছিল আমাদের। তারপরে কিছু দেশের বাইরে যায়। আর সবাই কি চাইল্ডহুড ফ্রেন্ড? একজন ছিল আমাদের একটু সিনিয়র মোস্ট, মানে বেস গিটারিস্ট ছিলেন, ওনার নাম ছিল মিলান, উনি এখন দেশের বাইরে। তো এছাড়া সবাই মোটামুটি কাছেরই, মানে একই সেম এজ। আমি যখন ব্যান্ড থেকে বেরিয়ে যাই, আমাদের কিছু মৌলিক গান ছিল। হঠাৎ করে শুনলাম যে ওই রিপল ট্র্যাক, যে পুরনো যে ব্যান্ড, ওই ব্যান্ডটা ওই গানগুলো করছে। কিন্তু ওই লেখা ছিল, আমার লেখা ছিল, সুর ছিল এরকম, আমার নিজের লেখা কিছু সুর গান। তখন আমি খুব একটু স্বাভাবিকভাবে চিন্তা করলাম যে আসলে কপিরাইটের সিস্টেম নেই, তো যারা আগে বের করবে তাদেরই কিন্তু তারাই ওনার আর কি। তখন আমি খুব দ্রুত এই ব্যান্ডটা মোটামুটি ফর্ম করে চলে আসি ঢাকায়, এসে রেকর্ডিং শুরু করি আর কি। তো রেকর্ডিংটা করে আমরাই ফার্স্ট অ্যালবামটা বের করে দেই আর কি। মানে ওদের করতে করতে আমরাই করে ফেলি। চমৎকার। ওই যে আপনাকে প্রশ্ন করছিলাম মেজবা ভাই, যে কোনো রিগ্রেট আছে কিনা বা কোনো ইন্সপিরেশন আছে কিনা? একটা তাগিদ ছিল, যে তাগিদের কারণে হয়তো এত তাড়াতাড়ি রেকর্ড করা হয়েছে। রিগ্রেট এটা সেরকম না, ইন্সপিরেশনও সেরকমভাবে বলবো না, কিন্তু ওই যে বিষয়টা ধারণা ছিল, একটা চাপ ছিল। হ্যাঁ, একটা প্রেশার ছিল যে গানগুলো যদি আমাদের কিছু ভালো গান, এই গানগুলো যদি হাতছাড়া হয়ে যায়, তো আমরা সেগুলোকে আমরা প্রেজেন্ট করতে পারবো না। এটাই ছিল মূল, মানে আমাদের। যাদের সাথে ব্যান্ড শুরু করছেন, একজন বাদে বললেন সবাই কম বেশি একসাথে পড়ালেখা করেছেন, আন্ডারস্ট্যান্ডিং এ কোনো প্রবলেম হয়েছিল? বা সেটা যখন তাদের কল করলেন ব্যান্ড করতে চাই, তাদের রিঅ্যাকশনটা কি ছিল? বা তারা কি ইন্ডিভিজুয়ালি মিউজিক করছিল কিনা তখন? সবাই কম বেশি করছিল। তবে এই ব্যান্ডের ক্ষেত্রে হয় কি, মানে 5টা মানুষ, হ্যাঁ, তাদের মেন্টালিটি সবকিছু মিলায় এটা হয়। কখনো কখনো এই জিনিসটার মধ্যে তো অবশ্যই হয়, মানে মতদ্বৈততা, মতভিন্নতা, এগুলো থাকবে। তো সেই সময়টা তো ছিল না, তখন তো একটা যাত্রা শুরু করছি, সবাই তখন একই ইসের মধ্যে যাচ্ছে আর কি, একই স্রোতে, মানে স্বপ্ন দেখছি, বিষয়টা এরকম ছিল। স্বপ্নগুলো মিলে গেছে। যেহেতু আমরা শুরুর সময়ের কথা বলছিলাম, ব্যান্ড মেম্বারদের কথা বলছিলাম, একজন অতিথি আছেন আমাদের সাথে, তাকে একটু যুক্ত করে নিতে চাই আমাদের যমুনার নিমন্ত্রণের আজকের এই আয়োজনে। মেরিল মেসোরবান নিবেদিত আমাদের প্রথম অতিথি আনোয়ার হোসেন পান্না। ঈদ মোবারক, স্বাগত আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসেন পান্না ভাই। মেজবাহ, ভালো আছেন?
পান্না ভাই, সত্যি কথা পান্না ভাই হলো মানে এমন একজনকে এনেছেন, মানে আমাদের ব্যান্ডে আমরা যারা ছিলাম মানে সবারই এটা বলা যায় যে আইডল ছিল, মানে এরকম একটা বিষয় সবার আর কি। আমাদের যারা মিউজিশিয়ান খুলনাতে যারা ছিল, পান্না ভাই উনি লিড গিটার প্লে করতেন। আচ্ছা। তো ওনার হাত এত সুন্দর হাত, তো আমরা ওনার মুগ্ধ হয়ে ওনার শুনতাম আর কি, আচ্ছা। গিটার প্লেইং শুনতাম। এগুলো তাহলে পান্না ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। পান্না ভাই কখন প্রথম মেজবার সাথে, মেজবা ভাইয়ের সাথে পরিচয় হলো? সম্পর্কটা কেমন ছিল? কেমন দেখেছেন তাকে? মেজবার বিষয়টা হচ্ছে আমি 88-এর দিকে, আমি আরও আগের থেকে ব্যান্ডের সাথে জড়িত ছিলাম, গিটার বাজাতাম। তো খুলনাতে একটা সংকট ছিল ব্যান্ডের ক্ষেত্রে, ভালো কোনো সিঙ্গার তেমন একটা ছিল না, সবাই গান গাইতো মোটামুটি কম বেশি। 88-এর দিকে আমি রিপেল ট্র্যাক নামে একটা ব্যান্ডে জয়েন করি। সেখানে অনেক সিঙ্গার ছিল, কিন্তু ওই সিঙ্গাররা তেমন একটা আমার মনোপুত হচ্ছিল না। আচ্ছা। তখন আমি বললাম মেজবার, আমি একটা শোতে তার গান শুনেছিলাম, আমার খুব ভালো আমি সলো লেগেছিল। পারফর্ম করতাম আর কি আচ্ছা। আগে, ব্যান্ডের সাথে ছিলাম না। তারপরে আমি ওই ব্যান্ডের যে অর্গানাইজার ছিল তাকে বললাম যে আপনি মেজবাকে দেখেন নিয়ে আসতে পারেন কিনা এই ব্যান্ডে, আচ্ছা। তাহলে হয়তো ব্যান্ডটা কন্টিনিউ করা যাবে। তারপরে ওনারা বিষয়টা অনেক এরকম। চেষ্টা করে মানে মোটামুটি পান্না ভাই উস্কে দিয়েছিলেন হ্যাঁ, যেন হ্যাঁ, আপনাকে গ্র্যাব exactly, করা হয়। exactly, চমৎকার। হ্যাঁ। আজকে সত্যি কথা পান্না ভাইয়ের জন্য আমি আজকে এখানে আমরা কৃতজ্ঞ আপনার কাছে, কারণ নতুবা আমরা হয়তো এই মেজবাকে এইভাবে আবিষ্কার করতাম না, একজন সফল ব্যবসায়ী হিসেবে পেতাম হয়তোবা, কিন্তু এইভাবে পেতাম না আর কি। পান্না ভাই একটু জানতে চাই, তখন মেজবা ভাইয়ের মধ্যে এমন কি দেখেছিলেন, এমন কোন গুণটা দেখেছিলেন যেটা আপনার কাছে মনে হয়েছে না দ্যাট শুড বি প্রমোটেড, এটা সামনে আসা উচিত? কণ্ঠটা খুব ভারী কণ্ঠ ছিল, হ্যাঁ, আচ্ছা। মানে কণ্ঠ শুনলেই যে কেউ মুগ্ধ হবে, এটা নো ডাউট। হ্যাঁ, তখন তো আরো স্মুথলি সে গাইতে পারতো, তো ফলে ওইটাই বেশি আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে এবং সেই কারণে আমি তাকে প্রিফার করেছি আর কি। বাহ। পান্না ভাই রেকমেন্ড করেছেন বলে কি কোনো ধরনের চাপ কাজ করেছে না, তখন? বিষয়টা প্রথমে ওরকম ছিল না। আমি তো আসলে পান্না ভাইটা উনি সেই সময় ওনার বিষয়টা তখন বলা হয়নি, আচ্ছা। জানতাম যে এটা পান্না ভাইয়ের বিষয়, এটা আমি জানতাম না প্রথম। আচ্ছা। এই বাচ্চু মল্লিক যে আমাদের অর্গানাইজার ছিল, উনি প্রয়াত হয়েছেন, উনি আমার সাথে যোগাযোগ করতো মাঝে মধ্যে। তখন আমি তাকে বারবার ফিরিয়ে দিতাম যে আমি ওই কোনো ব্যান্ডের মধ্যে যাব না, ওটা ঝামেলা, একটা সবার সাথে Understanding হওয়াটা। আন্ডারস্ট্যান্ডিং একটা বিষয় আছে, আমি একা একাই পারফর্ম করি, এটাই আমার জন্য ভালো। এটা উনি অনেক, তারপরে উনি অনেকবার আমার পিছু ছাড়েনি আর কি। আচ্ছা। তো এর ভিতরে পরে একবার উনি আমাকে বললো যে তুমি আসো না, আসো অ্যাটলিস্ট তুমি আমাদের এখানে একটু চা খাওয়ার মানে দাওয়াত তোমার একদিন এমনি আসো আর কি। তখন দেখলাম যে যেখানে পান্না ভাইরা প্র্যাকটিস করে, তখন ওই আমাদের ব্যান্ড একজন আছে পিয়াল, ওরাও তখন সেখানে ও ছিল আর কি। তখন আমরা যে দেখলাম যে ওই তাদের জ্যামিং দেখে, মানে পান্না ভাইয়ের বাজানো দেখে এত মুগ্ধ হলাম সত্যি কথা। তখন ওরা বললো যে মেজবা তুমি একটা গান করো আমাদের সাথে। তা আমিও গান গাইলাম, পান্না ভাই বাজালো, সবাই বাজালো, এত ভালো লাগলো যে আমি বললাম ঠিক আছে আজকে থেকে আমি আপনাদের সাথে আছি। ওইটা বাহ। আসলে ওদিনকে মানে গিয়েছিলাম এমনি আর কি, কিন্তু মানে ওখানে in করে হুকটা আসলাম। একদম প্রপার জায়গায় পড়েছে আর কি, একদম প্রপার জায়গায় পান্না ভাই In করে ফেলতে আসলাম। পেরেছেন। পান্না ভাই এই ব্যান্ডের সাথে আপনি কতদিন ছিলেন তারপরে? আমি বছর দুয়েক এরপরে কন্টিনিউ বছর করেছি। কন্টিনিউ করেছেন। এরপরে কি দুজনের আবার একসাথে কাজ করা হয়েছে? হ্যাঁ, হয়েছে হয়েছে, পরেও হয়েছে। আচ্ছা, তখন কি ডিফারেন্ট আছে কাজ করেছেন নাকি তখন ডিফারেন্ট টাচও করেছে, রিপেলটাকে করেছি, মাঝে মধ্যে উনিও ব্যস্ততার মধ্যে থাকে। হ্যাঁ, স্টেজ শো হয়েছে। আচ্ছা। মেজবা ভাই যখন লিখেন, টিউন করেন, গান তখন তার মূল্যায়নটা একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো। আপনার কি মনে হয় তখন তার শৈশবের প্রভাব পড়েছে, খুলনার প্রভাব পড়েছে, কিংবা আপনাদের মিউজিশিয়ানদের কোনো প্রভাব পড়েছে? শৈশব খুলনার তো পড়েছেই, নো ডাউট। এছাড়া আমাদের ইন্সপিরেশন তো ছিলই সুরের ক্ষেত্রে। আর কিছু কিছু গান যেমন মেজবা টিউন করার পরে আমার কাছে নিয়ে আসতো, আমি যখন সলো গিটার বাজাতাম তখন আমরা একসাথেই সেই টিউনগুলো আবার প্র্যাকটিস করে অ্যাডজাস্ট করে নিতাম যে কোন মিউজিকটা ভালো হবে, কোন লিড পোর্শনটা ভালো হবে, সেটা আমরা একবার না একাধিকবার চেষ্টা করে সেটা নিয়ে পারফেক্ট করতাম। চমৎকার। সেই জায়গা থেকে আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনার ব্যক্তিগত পছন্দের তালিকায় ডিফারেন্ট টাচের কোন গানটাকে আপনি সবার উপরে জায়গা দিবেন? অনেকগুলোই আছে, যেমন ধরেন আমার ভালোবাসার তানপুরা, তারপরে কিছু কথা কিছু গান। হ্যাঁ, মোটামুটি আমার কাছে সবগুলোই ভালো লাগে, সলো যেগুলো গাচ্ছে। তারপর শ্রাবণের মেঘগুলো তো আছেই, এটা সবারই প্রিয়, সবারই প্রিয়, আমাদের সবার প্রিয়। সবার প্রিয়। আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, অ্যাজ এ মিউজিশিয়ান সাইডে রেখে, অ্যাজ এ হিউম্যান বিং, একটু
মেজবা ভাইয়ের মূল্যায়নটা আপনার কাছ থেকে শুনবো, এবং সেই সাথে ইফ দ্যার ইজ এনিথিং যেটা আপনার কখনো বলা হয়নি, সুযোগ পাননি বলার, বলতে চেয়েছেন অনেকবার। অ্যাজ এ হিউম্যান বিং সে কিন্তু আপনার খুব হেল্পফুল পার্সন একজন। কারো বিপদ আপদ হলে সে কখনো পিছপা হয় না, যতটুকু সম্ভব সে করার চেষ্টা করে আর কি। এবং খুব দায়িত্বশীল একজন মানুষ। পান্না ভাইকে যদি এমন কিছু থাকে যেটা আসলে কাজ করতে গিয়ে জমা পড়েছে আর কখনো বলার সুযোগ পাননি, কিংবা এমন কোনো নতুন প্রজেক্ট যেটা মাথায় আছে হয়তো পান্না ভাইকে নিয়ে কাজ করতে চান আগামীতে? ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে তো অবশ্যই করবো, যদিও পান্না ভাই এখন অন্যদিকে বেশি বিজি আর কি। ওনার নেচার অফ জব যেটা, সেটা ওদিকে ওনার ব্যস্ততা বা সময়টুকু বেশি দিতে হয়। আর আমরাও কিছু নতুন নতুন কাজ করছি, ইনশাআল্লাহ দেখা যাক, ব্যাটে বলে হলে অবশ্যই করবো। পান্না ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে এসে আমাদের সময় দিয়েছেন, এই উদযাপনের সময়টা ডিফারেন্ট টাচের সাথে রঙিন করেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ধন্যবাদ। ইউ ভেরি মাচ ফর আমারও ভালো লাগলো আজকে পান্না ভাইয়ের মতো একজন মানুষ আজকে ছিল আমার সাথে, যেন Thank you.